প্রিয় দর্শক, আইবি টিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সংস্কৃতির কথা বলি, বাংলাদেশের মানুষের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি রাজনীতি নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো সম্প্রতি বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে। আর এই আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক জনাব মনিরুল ইসলামকে। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আইবিটিভিকে। জি, সম্প্রতি সবচেয়ে বাংলাদেশের আলোচিত বিষয় হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং যাকে গণতন্ত্রের মানুষকন্যা বলা হয়, আপসীন নেত্রী বলা হয়, সেই বেগম খালেদা জিয়ার প্রয়াণ। কিভাবে দেখছেন? কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশের জন্য? হঠাৎ করে আমরা এই ঘটনাটা শুনলাম, এই সংবাদটাও শুনলাম কালকে সন্ধ্যাবেলায় আমাদের টাইম, বাংলাদেশে ছিল সকালবেলায়। এই খবরটা শুনে সারা দুনিয়ায় যত বাংলা ভাষাভাষী আমরা বাঙালি আছি সবার জন্যই একটা শকিং নিউজ। মানুষ জন্ম নিলে মরতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যে এই যে একটা বিশাল জার্নি, বড় একটা জার্নি, এই জার্নিতে মানুষের কর্মজীবন, স্পেশালি যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে বলবো যে মানুষের জন্য ভালোবাসা, দেশের জন্য কল্যাণকর কাজ যারা করে যায় তাদের এই বিদায়টা মানুষ সহসায় নিতে পারে না। খালেদা জিয়ার জীবনটা, বেগম খালেদা জিয়ার জীবনটা ঠিক এমনই। তার জীবনের দুইটা অংশ আমরা বলতে পারি। একটা অংশ হলো তার বিবাহিত জীবন থেকে জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত একটা জীবন। এটা খুবই বর্ণাঢ্য জীবন ছিল তার। কারণ আমরা জানি সেনাকুঞ্জে থাকলে তাদের যে একটা সুন্দর জীবন, সম্মানের জীবন, সে জীবনটা তিনি পার করেছেন। আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, মৃত্যুবরণ করলেন, তারপরে বেগম খালেদা জিয়ার জীবনটা শুরু হলো। এই জীবনে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে তাকে। ভালো সময়ও ছিল, খারাপ সময়ও ছিল। তিনি দেশের প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার যে কাজ, তার যে কর্ম, দেশের জন্য তার যে ভালোবাসা, তার যে অকৃত্রিম ভালোবাসা, সেটা দেশের মানুষ স্মরণ করছে। আজ তার মৃত্যু হয়ে গেল। দেখেন, এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সেক্টরের মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। আমরাও বিদেশ থেকে যারা আছি, এখন হয়তো ওতপ্রোতভাবে ওইভাবে দেশের রাজনীতিতে যুক্ত না থাকলেও একসময় তো ছিলাম। তার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, যে অবদান দেশে, তাকে তো আপসীন নেত্রী বলা হতো, এখনো হয়। এবং এই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যখন তার ইতিহাস পড়বে, ততদিন তাকে আপসীন নেত্রী হিসাবে শ্রদ্ধা দিতে থাকবে। কাজেই তার মৃত্যু এটা স্মরণীয় এবং মানুষের কাছে এটা আজীবন স্মরণীয়ই থাকবে। অবশ্যই, খুব সুন্দর করে আপনি বলেছেন। আপনি যেটা বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে তাকে বাংলাদেশের মানুষ মনে রাখবে। একটা জিনিস দিয়ে অবশ্যই অন্য কেউ এটা কখনোই হবে না, সেটা হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। কেউ আর প্রথম হবে না, এরপরে কোনো নারী প্রধানমন্ত্রী যেই হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সেই দিক থেকে অবশ্যই তাকে মানুষ মনে রাখবে, তার কিছু নেতৃত্ব যেটা মানুষের জন্য করেছেন। আচ্ছা, এটা কি অপূরণীয় ক্ষতি বলা যায় আপনার, তার এই মৃত্যুটা বাংলাদেশের জন্য? দেখেন, অপূরণীয় যেটা বলবো, মানুষ বলে, কথায় কথায় বলে, দুনিয়ায় অপূরণীয় বলতে কিছু নাই। আমাদের শূন্যস্থান পূরণ হয়, শূন্যস্থান পূরণ হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আল্লাহর নবী ছিলেন, তিনি আসছেন, তারও মৃত্যু হয়েছে। তখন তার যে প্রধান সাহাবীরা ছিল, তারা তো এই মৃত্যুটাকে মেনেই নিতে পারে নাই প্রথমে, কিন্তু মৃত্যু যেটা চিরন্তন, যেটা সত্য, সেটাকে তো একসময় মেনে নিতেই হয়। কাজেই অপূরণীয় বলতে কিছু থাকে না। তার যদি সঠিক অনুসারী দুনিয়ায় থাকে, দেশে থাকে, তাহলে তারা তার কর্মজীবনের যে বাকি কাজ আছে, তার যে আদর্শ, সেইটাকে বহন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, দেশের মানুষকে তিনি যেভাবে দেখতেন সেইভাবে দেখা, দেশের প্রতি ভালোবাসা যেভাবে তিনি ভালোবেসে গেছেন, সেইটা যদি অনুসরণ করে মানুষকে সে একই ধরনের সার্ভিস দেয়, তাহলেই আমরা বলবো যে তার অনুকরণে জাতি তৈরি হয়েছে এবং তার দলের
মানুষরা তাকে অনুসরণ করছে, তার আদর্শকে অনুসরণ করছে এবং মানুষকে সেবা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এতেই তিনি জীবিত থাকবেন। বাহ, এছাড়া অপূরণীয় ক্ষতি এ ধরনের কথা এটা বলা কি হবে জানি না, তবে এই কোনো ক্ষতি অপূরণীয় থাকে না। তবে তার কথা, তার আদর্শের কথা আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে। বাহ, খুব সুন্দর করে আপনি বলেছেন। আপনি বলেছেন যে তার যে রিলে বাটনটা, যে বাটনটা যদি কন্টিনিউ আরেকজন করে তার নেতৃত্ব জায়গায়, তবে অবশ্যই আবার এগিয়ে যাবে বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় বেগম খালেদা জিয়ার পরিবর্তে তার ছেলে তারেক রহমান সেই হালটা, সেই বাটনটা ঠিকমতো ধরতে পারবে? তার নেতৃত্ব গুণ কি আপনার কাছাকাছি বা সামনের দিন মানুষ কি, দেশের মানুষ কি আশান্বিত হতে পারে? মানুষ আশা করে, কারণ বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের শেষ প্রদীপ, তার ফ্যামিলির শেষ প্রদীপ হিসাবে তারেক রহমানকেই মানুষ কনসিডার করছে। তবে তার বাবা এবং তার মা এদের যে আদর্শ বাংলাদেশে রেখে গেছেন, মানুষের মধ্যে রেখে গেছেন, তার নেতা কর্মীদের মধ্যে রেখে গেছেন, আমি মনে করি তারেক রহমান যদি তার বাবার এবং মায়ের আদর্শকে সামনে নিয়ে চলতে পারে, মানুষ তাকে সহযোগিতা করবে ডেফিনেটলি, এবং মানুষ অপেক্ষা করবে যে তারেক রহমানের মধ্যে সেই গুণাবলী আছে কিনা সেটা দেখার জন্য। ওকে, অবশ্যই আমরাও চাই যে দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন যেটা মানুষ যে আশা করেছে সে আশাহত হবে না। আচ্ছা, বর্তমান যে প্রেক্ষাপট, আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হচ্ছে, সেখানে বিএনপি প্রধান রাজনৈতিক দল ধরা হচ্ছে, এই বিএনপির জন্য এবার খুব সহজে বৈতরণী পার হওয়া কি খুব সহজ হবে? কি মনে হয় আপনার কাছে? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই সময়ের জন্য। দেখেন, বাংলাদেশে 4টা মেইন রাজনৈতিক দল আমরা দেখে আসছি স্বাধীনতার পর থেকে, এবং তারপরে 75-এর পর থেকে, 82-র পর থেকে আমরা দেখে আসছি। যেমন আওয়ামী লীগ খুব পুরানো দল, তারপরে বিএনপি, জামাতে ইসলাম এবং জাতীয় পার্টি। সবাই দেশ শাসন করেছে, জামাতে ইসলাম ছাড়া সবাই দেশ শাসন করেছে। দেশের মানুষ প্রত্যেকটা দলের কার্যক্রম দেখেছে এবং তার সাক্ষী আছে। এখন কথা হলো যে সময় এখন আওয়ামী লীগ মাঠে নাই, সেই ক্ষেত্রে ধরা যায় যে বিএনপি শক্তিশালী একটা পলিটিক্যাল পার্টি, যে কম্পিটিটিভলি আওয়ামী লীগের সাথে কাজ করেছে। আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের খারাপ সাইড, ভালো সাইড তাদের জানা ছিল, সেইভাবে কাজ করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে এক ধরনের রাজনীতি করেছে, যদিও তার আগে তাদের 9 বছরের শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা ছিল এরশাদ সাহেবের শাসনামল। কিন্তু তার দলের মানুষেরা এরশাদের মতো গঠনশীল কাজ করতে পারে নাই, সেটার প্রমাণও এই 15 বছরে দেশের মানুষ দেখেছে। কাজেই সেটাকে বাদ দেওয়া যায় যে আদর্শিক দল হিসাবে জাতীয় পার্টি এখন আস্থা করে। একদম। এখন যেটা আমরা দেখছি যে জামাতে ইসলাম প্রায় সবসময় বিএনপির সাথে অ্যালায়েন্স হয়ে দেশ শাসনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা এককভাবে কখনোই নির্বাচনের ময়দানে আসে নাই। এখন এবারের যে ইলেকশন আসছে, সামনের বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে, এইখানে এটা দেখার বিষয় আছে। তৃণমূল পর্যায়ে, তৃণমূল থেকে শুরু করে সেন্টার পর্যন্ত বিএনপির খুবই শক্তিশালী সংগঠন আছে। আবার জামাতে ইসলাম, তাদের আদর্শ, তাদের সংগঠন একটু ভিন্ন ধরনের, সাংগঠনিক দক্ষতা তাদের সম্পূর্ণ ভিন্ন ধরনের সাংগঠনিক অবস্থা নিয়ে তারা মাঠে আছে। এবারের ইলেকশন, আমি যদি চক্ষু বন্ধ করে বলি যে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে, দেশ পরিচালনা করবে তারেক রহমানের নেতৃত্বে, সেটা এক কথায় বলা খুব কঠিন। কারণ জামাত কি, জামাতের আদর্শ মানুষ কতটুকু গ্রহণ করেছে কিংবা জামাতকে প্রত্যাখ্যান করবে, এই জিনিসটা ইলেকশনের আগে স্পষ্টভাবে বোঝা যাবে না। তবে আমার মনে হচ্ছে যেভাবে অ্যালায়েন্স হইলো এখন, সেটা বিএনপির নেতৃত্বে একটা অ্যালায়েন্স হলো, আর জামাতের নেতৃত্বে আর একটা অ্যালায়েন্স হয়েছে।
এই যে অ্যালায়েন্সগুলি, ছোট ছোট দল এবং বড় দলের সাথে মিশে তারা একটা গ্রুপ তৈরি করেছে, সবার আদর্শ এবং অ্যাম্বিশন কিন্তু এক ধরনের না। একদম বিভিন্ন আদর্শের মানুষ এসেছে শুধু এই ইলেকশনকে কেন্দ্র করে অ্যালায়েন্স করার জন্য। এরা কখনোই একই আদর্শের মানুষ না। কাজে এই অ্যালায়েন্সে দেখা যাবে যে মাঠে অবস্থান কার কেমন আছে। একটা আদর্শিক দল যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, আর একটা সেকুলারিজমের পথে আছে যেটা বিএনপির নেতৃত্বে আর একটা দল। এখন এইটা বলা খুবই মুশকিল 17 কোটি মানুষ কোন স্লোগানটাকে গ্রহণ করবে সেটা বলা যাচ্ছে না এখনই বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের 90-92% মানুষ মুসলমান এবং জামাতের যে স্লোগান সেইটা এরা গ্রহণ করবে, নাকি সেকুলারিজমে বিশ্বাসী যে দল তাদের স্লোগানটা মানুষ বিশ্বাস করবে। এইখানে বিশ্বাস এবং অবিশ্বাসের বিরাট একটা ফারাক আছে। তবে মানুষ কি করবে সেটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কারণ একটা জরিপে দেখা গেছে যে প্রায় 26-30% পপুলারিটি দেখা গেছে, যেমন বিএনপির 36%, 26-27% অ্যাকসেপ্টেন্স আছে জামাতে ইসলামের, কিন্তু 40% লোক এখনো আনডিসাইডেড। এই 40% লোক এবং তারা হবে গেম চেঞ্জার এবং মেয়েদের ভোট, সারা বাংলাদেশে মেয়েদের ভোট এবং এই 40%, কারণ যে জরিপ হয়ে গেল সেই জরিপে মেয়েদের অংশগ্রহণ ছিল না। তো আপনি বলছেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মেয়েদের ভোট এবং এই যে আনডিসাইডেড ভোট এরা নির্ধারণ করবে, এবার হয়তো সুনামি সৃষ্টি করবে তারা। এরা যদি গণতন্ত্রের পক্ষের এবং সেকুলারিজমের পক্ষের দলগুলির উপরে বেশি ডিপেন্ড করে এবং ভালো মনে করে, তাহলে সুনামি হয়ে যাবে এইদিকে। আর যদি কেউ মনে করে যে শরিয়া ভিত্তিক দলের দিকে যাবে, যদি এই সুইং ভোটগুলি ওদিকে যায় তাহলে ওইদিকে সুনামি হয়ে যাবে, যেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। ওকে, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। একটা জিনিস, প্রথম প্রশ্ন হচ্ছে যে জামায়াত ইসলাম বলছে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, বিএনপি দেখেছেন, একবার আমাদের সুযোগ দেন। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের তো দেখার কি দেখবো, আপনারা তো 71-এ আমরা দেখে ফেলেছি। শুনেন, এই 71-এর স্লোগান বাংলাদেশে আর কাজ করবে না, এটা আমার স্পষ্ট কথা। কারণ আমি যত মানুষের সাথে কথা বলেছি তারা 71-এর ইতিহাসই জানে না। এবারের যে ভোটার, মেজরিটি ভোটার ওই 71-এর স্লোগান শুনতে চায় না। তারা শুনতে চায় এবং দেখতে চায় কে তাদের সামনে ভোটের জন্য আসলো, তাদের আদর্শ কি, তাদের আচরণে কি বলে, তাদের কোনো দুষ্কৃতি আছে কিনা, তারা চোর না ডাকাত নাকি ভালো মানুষ সেটাকে মূল্যায়ন করবে। তবে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা দলের একটা কোর ভোট আছে, এই কোর ভোট কোথাও যাবে না ওই দল ছাড়া। একদম একদম। যেমন বড় একটা দল যেমন আওয়ামী লীগ মাঠে নেই, তাদের ভোট কিছু ভোট এদিক ওদিক তো হবেই, সেটা আমরা বলতে পারছি, কিন্তু সেটা মনে হয় না যে জামায়াতের পক্ষে যাবে, আমরা সেটা বলতেও পারছি না। হু নোজ, আর আমি কিভাবে বলবো এটা? আমরা আশা করতে পারি, আশা করতে পারি। যেমন বিএনপির নেতৃত্বে যে জোট আছে তারা আশা করতেছে যে হয়তো কিছু ভোট ওখানে যাবে। আবার জামাতের যারা আছে তাদের নেতৃত্বে যে জোট তারাও আশা করছে আসবে, কিন্তু আসবে কি আসবে না আমরা ওই গ্রুপটাকে আপাতত অ্যাবসেন্ট রেখেই হিসাব করব। আমরা আসলে যেদিকে আসবে আমরা তো জানি না, কেউ তো বলছে না। কাজেই ওই দলের কাছে এখন ওই দলের ভিত্তিতে আমরা কিন্তু রেজাল্টের ব্যাপারে কথা বলতে পারবো না। একদম না, সেটা ভোটের দিন। সেই জন্য আমি বললাম যে প্রত্যেকটা দলের একটা কোর ভোট আছে, সেই কোর ভোট ওই দলের বাইরে যাবে না, একদম যাবে না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই সুইং ভোটগুলি। 40% সুইং ভোট একটা দেশে, এটা চিন্তাই করা যায় না। এত হয় কেন? 5%, 6%, 10% হাইয়েস্ট হইতে পারতো, কিন্তু জরিপে দেখা গেছে অলমোস্ট 40% মানুষ কথা বলছে না তারা কোন দিকে যাবে। এটাই হলো ভয়ঙ্কর ইলেকশন, এবং ইলেকশনে এই দলটাই ভয়ঙ্কর রেজাল্ট নিয়ে আসবে। হতে পারে, কিন্তু আমরা এখনো জানি না, বলতেও পারবো না। তবে ওই যে
একাত্তরের কথা বললেন, একাত্তরের ওই স্লোগান দিয়ে কাজ হবে না। কারণ আমি এটা ভেরি ক্লিয়ারলি বলতে পারি যে যারা এখনকার ভোটার, যাদের বয়স 50 থেকে 54 বছর, 54 বছরের নিচে যাদের বয়স, তারা রিয়েলি ওই 71 সম্বন্ধে এত জ্ঞান রাখেন। এবং যারা প্রথম ভোটার এবার, আর যারা প্রথম ভোটার, তাদের বয়সও অলমোস্ট 18 থেকে 36, কারণ 3টা টার্মে তারা ভোট দিতে পারেনি। কাজে এই যে 18 থেকে 36 বছর বয়সী যারা ভোটার আছে, এর মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, চাচা আছে, চাচি আছে, এদের ভোটগুলি ভেরি ইম্পর্টেন্ট। এরা ভোটই দেয় নাই, এরা রায়ই দেয় নাই কোনোদিন। এই ভোট যে দিতে পারেন, এটা নিয়ে একটা প্রশ্ন করব। এর আগে একটা আপনি জানতে চাই না, এই জন্য বলতে চাই যে আপনি যেটা বললেন 71-এর ওই জায়গায় দেখেছে, এটা হয়তো পলিটিশিয়ানরা এই কথাগুলি বলবে, কিন্তু এই কথার উপর ভিত্তি করে ভোটের রেজাল্ট হবে না এবার, অন্তত পক্ষে হবে না। কারণ সেটা আমরা 4টা ইউনিভার্সিটিতে দেখে ফেলেছি। ইউনিভার্সিটি দিয়ে কি আপনি পুরো দেশ বিবেচনা করবেন? না, এরাও তো দেশেরই মানুষ, রাইট। কারণ বিবেচনা না করারও তো কিছু নেই। সেটাই। কারণ এই যে 4টা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, আর বাদ বাকি ইউনিভার্সিটির কি হবে সেটা আমরা জানি না। যে 4টা আমাদের সামনে, সেটাই আমরা বলতে পারি যে এরাও তো দেশেরই মানুষ। এখন নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচনের সময় তারাও তো দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং তাদের আত্মীয়স্বজন রয়েছে, এরকম আছে। তবে আমি বলি না যে এরা সবাই জামাতের ভোটার না। তারা একটা ঘটনা, একটা পরিবেশের প্রেক্ষিতে তারা ভোট দিয়েছেন, এবং এটা চেঞ্জ চায় না, এরা চেঞ্জ চায়। এবং ওই যে বললেন একটু আগে যে 71-এর উসিলা দেওয়া, এদের মধ্যে এরা শিক্ষিত ছেলে, নতুন প্রজন্ম শিক্ষিত ছেলে। তারা যে পরিবেশে আছে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিতে 2 বছর আগে কি দেখেছে আর 2 বছরের মধ্যে কি দেখেছে, এই জিনিসটার জন্য তারা আকৃষ্ট হয়েছে। এই জন্য আমি বলছি যে ভোটারের কাছে ব্যক্তি যারা যাবে, কোর ভোটের বাইরে যে ব্যক্তির কাছে যাবে, যে ব্যক্তি যাবে নমিনেশন নিয়ে, তার কারিশমা, তার ব্যক্তিত্ব, তার আচরণ এবং তার গুণাবলীর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ধরেন আপনি জামায়াত যদি ক্ষমতায় যায়, তারা কি রাষ্ট্র পরিচালনার জন্য ক্যাপাবল কিনা, তাদের সেই দক্ষতা? কারণ এটা কখনো তারা এককভাবে করেনি। বিএনপি করেছে, একাধিকবার করেছে, যা আওয়ামী লীগ করেছে, বাট জামায়াতের এমনিতে হচ্ছে আপনার অনেক বদনাম রয়েছে, আপনি জানেন। সেই ক্ষেত্রে তারা যদি পাশ করে যায়, তারা কি রাষ্ট্র পরিচালনা করতে দক্ষতা দেখাতে পারবে কিনা? না, সেটাই এখন রাষ্ট্র পরিচালনার জন্য কি ধরনের দক্ষতা প্রয়োজন, সেইখানে যদি 1-2 করে 20 পর্যন্ত দেওয়া থাকতো তাহলে বোঝা যেত। কিন্তু দেখেন একটা জিনিস, আমি তাদেরকে বড়ও করছি না, তাদেরকে ছোটও করছি না, কিন্তু যেহেতু স্পেসিফিক একটা গ্রুপের কথা বললেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, জামাত যারা করে, জামাতে ইসলাম যারা করে, যে সমস্ত মানুষকে আমরা সামনে দেখছি, অনেককেই আমরা চিনি না, কিন্তু অনেককেই তো সামনে দেখছি, তারা বিশাল বিশাল প্রতিষ্ঠানের মালিক, এবং ওই প্রতিষ্ঠানগুলিকে তো তারাই দাঁড় করিয়েছে। নিশ্চয়ই প্রতিষ্ঠান দাঁড় করানো, একটা কর্পোরেশনকে দাঁড় করানো আর রাষ্ট্র চালানোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কাজে কেউ যদি ঢালাও ভাবে বলে যে জাতীয় পার্টি দেশ চালাইতে পারবে কিনা, জাতীয় পার্টি খুব সুন্দরভাবে দেশ চালাইছে 9 বছর, কিন্তু ওই এরশাদ সাহেবের কি অভিজ্ঞতা ছিল? ছিল তো না। তার মন্ত্রী পরিষদের অভিজ্ঞতা ছিল না। জিয়াউর রহমান যখন আসলেন, সামরিক শাসক থেকে আপনার ডেমোক্রেসিতে ফিরে আসলেন, রাষ্ট্রপ্রধান হলেন, তার ক্যাবিনেটের যত এমপি মন্ত্রী ছিলেন, তাদের কতটা দক্ষতা ছিল? বেশ ভালোভাবে করেছে তারা। কিন্তু যেভাবে তিনি করেছেন, মেইন কথা হলো আপনার লিডিং পজিশনে কে আছে। যে কেউ কাজ করতে পারে, তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তার মধ্যে সততা থাকে, আর লিডারশিপ যদি শক্ত থাকে, লিডারশিপ যদি বিভ্রান্ত না করে মানুষকে, লিডারশিপ যদি নিজে বিভ্রান্ত না হয়, সে যদি সঠিক থাকে, সে যদি কন্ট্রোল নিজের হাতে রাখতে পারে, তার যদি ব্রত থাকে এটা যে দেশ শাসন করবে, তবে দেশের মানুষকে শান্তিতে রাখবে, বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করবে, দেখবেন অ্যাডভাইজারি কমিটি হয়ে যাবে, তারা দেশকে চালাবে। একজন মানুষ তো দেশ চালাইতে পারে না, কিন্তু ওই মানুষটাকে শক্ত হইতে হয়। ওই মানুষটা যদি অন্যায় করার প্রশ্রয় দেয় তার ক্যাবিনেটকে,
অবশ্যই দেশ গোল্লায় যাবে। একদম। কিন্তু যদি ওই মানুষটার মধ্যে জিয়াউর রহমানের মতো, আদর্শ এরশাদের মতো, এই জামাতে ইসলাম কেউ চালায় না এ পর্যন্ত এককভাবে, কাজে আমি এক্সাম্পল দিতে পারছি না, কিন্তু এই দুইজনের এক্সাম্পল দেখেন, তারা তো কেউই রাষ্ট্র চালায় নাই কখনো, বাট তারা কিন্তু তারা তো দক্ষতা দক্ষতার দেখিয়েছে। সাথে তাদের দক্ষতার প্রমাণ রেখে গেছে। বুঝতে পেরেছি। কাজেই আমি বলবো যে কে পারবে কে পারবে না, কে কার দক্ষতা আছে রাষ্ট্র পরিচালনা করার, কার নাই, এটা মাইনে রাখে না। আর একটু ছোট্ট একটু বলে রাখি, সেটা হলো মেইনলি দেশ চালায় কারা? এমপিরা কি দেশ চালায়? না 300 এমপি থাকবে জনগণের প্রতিনিধি, তারা কি দেশ চালাবে? না। তারা দেশ চালাবে না। তারা পার্লামেন্টে যাবে, ওই নির্দিষ্ট একটা ঘরের মধ্যে বসবে, তারা দেশের জন্য আইন প্রণয়ন করবে, কোনো সংশোধন দরকার হলে করবে, কোনো পরিবর্তন দরকার হলে করবে। দেশ চালাবে আমলাতন্ত্র, এর বাইরে তো দেশ চালানোর কিছু নাই। রাইট এমপিরা দেশ চালাবে না। রাইট। কাজেই যে আপনি বলবেন 300 এমপি আসলো তারা দেশ চালাবে, অসম্ভব। প্রত্যেকটা এমপি হয়তো সামনে আসতেছে, ভালো ভালো কথা বলবে, কিন্তু তাদের ভিতরে কি আছে এটা আমরা জানি না। একদম না। কাজেই তারা দেশ চালাইতে পারবে না। তাদেরকে এমন একটা পর্যায়ে রাখতে হবে, সেই রাখার মানুষটা হলো লিডার। রাইট, খুবই সুন্দর করে সেই বলেছেন। মানুষটা হলো লিডার এবং তার কার্যক্রম হলো লিডারশিপ। এই লিডারশিপ যদি ঠিক থাকে তাহলে আমলাতন্ত্র তো আছে দেশে, দেশ যারা চালাবে, Right. আইনসভা কে চালাবে, কোর্ট কাছারি কে চালাবে? এমপিরা কোর্ট কাছারি চালাবে? একদম না। তাহলে আমরা কেন বলবো যে তার অভিজ্ঞতা আছে কিংবা আরেকজনের নাই? এটা বলবোই না। আপনি যেটা বলেছেন আপনি বুঝতে পেরেছি জিনিসটা। আচ্ছা এবার একটু এই যে একটু আগে যেটা বললেন যে 3বার ভোট দিতে পারেনি একটা প্রজন্ম, প্রথমবার ভোট দিচ্ছে, এই যে একটা আওয়ামী লীগ দায়টা নিয়েছে, এটা দেশের জন্য কতটা, গণতন্ত্রের জন্য কতটা ক্ষতি ছিল, এবং এই তরুণ প্রজন্ম যারা প্রথমবার ভোট দিয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন? না সেটাই, তিনবার ভোট মানুষ দিতে পারে না, এটা সত্য। ইলেকশন তো হয়ে গেছে, কিন্তু বিতর্কিত ইলেকশন, বিতর্কিত ইলেকশন। সেই ইলেকশনে যে এই ম্যানিপুলেটেড ইলেকশনটা করেছে তার দলের লোকেরাও ভোট দিতে পারে নাই। কাজে এটা ন্যাক্কারজনক ছিল, 3টা ইলেকশনই ন্যাক্কারজনক ছিল। সে কথা আমি বললেও যেমন সত্য, না বললেও সত্য। দেশের মানুষ দেখেছে, দুনিয়ার মানুষ দেখেছে। কাজে ওইটা কথা আর না বলাই ভালো। ওই ইলেকশন চলে গেছে। এখন কোশ্চেনের বাদ বাকি অংশটা জি, সেটা হচ্ছে আমরা যেটা জানতে চাইছি যে এই নতুন প্রজন্মের যে ভোটাররা প্রথমবারে যারা ভোট দিচ্ছেন তাদের অনুভূতিটা কেমন হতে পারে প্রথমবার ভোট দিতে গিয়ে? এই নতুন প্রজন্ম যারা গত 3টা টার্মে ভোট দিতে পারে না, দে আর ভেরি এক্সাইটেড। সেটা ছেলে হোক মেয়ে হোক, দে আর ভেরি এক্সাইটেড, দে উইল গো টু ভোটিং সেন্টার, নো ডাউট। একটা গ্রুপ যেমন বলবো আওয়ামী লীগের ভোটাররা হয়তো অত উৎসাহিত না ভোট কেন্দ্রে যাবার জন্য, কিন্তু বাদ বাকি জনসংখ্যা যারা আছে এর মধ্যে পড়ে 18 থেকে উপর পর্যন্ত যত আছে, তারা রিয়েলি খুবই আনন্দ সহকারে উৎসবমুখর পরিবেশে যাবে এবং তাদের সুচিন্তিত মতামত ফলাফল পাল্টে যেতে পারে। হ্যাঁ, ভোট কেন্দ্রে তারা সেটা প্রমাণ রাখবে এবার, এটা আমার বিশ্বাস। কাজে দেখেন, সবসময় খেয়াল করেন যে কত পার্সেন্ট ভোট সবসময় নরমাল ইলেকশন হলেও কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যায়, ভোট দেয়? 100% কখনোই না, কখনোই না। সেটা কত পার্সেন্ট হবে? ধরেন 60%, 70%, এর তো বেশি হয় না কখনো, আমরা দেখি নাই। এখন আমরা যদি বলি 100% লোক যাবে না, এর 20 থেকে 25% লোক এমনিতেই না যাওয়ার পক্ষে, একদম এমনিতেই না যাওয়ার পক্ষে। আমার 70%-এর হিসাবে আমার ইলেকশন করতে হচ্ছে, সেই 70% তো কি 100% যাবে? না, এটা তো মনে হচ্ছে না। কারণ আমরা অন্যবারের ইলেকশন যদি চিন্তা করি, যখন ফেয়ার ইলেকশন হয়ে গেছে তখনকার কথা চিন্তা করেন, 65-70%। রাইট। আমরা যদি এই 60-70% থেকে 20% বাদও দেই, তারপরে যে 80% থাকবে, ধরেন 75-80%, এর মধ্যেও 20% ধরেন যাবে না। ওকে, তাহলে কত পার্সেন্ট ভোটার হলো? 50+। এই যে 50+, এরাও অনেক মিসাল তৈরি করবে এবার। ওকে, মানে আমরা সবকিছু বলতে পারি যে তরুণ প্রজন্ম এবার অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যাবে। আর আচ্ছা, আওয়ামী লীগের কথা বললেন, বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দল। আমরা অনুষ্ঠানে অনেক আলোচনা করেছি, আজকে শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগবিহীন রাজনীতি হচ্ছে, একটা ভোট হচ্ছে এবার। আওয়ামী লীগের
আপনার কি শেষের শুরু দেখে পেলেন, অর্থাৎ আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি শেষ পর্যায়ে, বা ওরা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। এখন কথা হলো, শোনেন, আওয়ামী লীগ খুব প্রাচীন একটা দল। আমরা যদি মনে করি যে 2-4 বছরের ব্যবধানে এই পুরা গোষ্ঠীটা নাই হয়ে যাবে, আমার সেটা মনে হয় না। হয়েছে কি, নেতৃত্বের ভুল যদি থাকে, সাফারার তার অনুসারীরা হয়, এবং বাংলাদেশে সেইটাই হচ্ছে। দেখেন, 300 এমপি এবং তাদের নেতা, দলের নেতৃস্থানীয় ব্যক্তি, শেখ হাসিনার কথাই বলি, উপজেলা লেভেলের যত নেতা ছিল, তারা ইউনিয়ন পর্যায়ের যত নেতা ছিল, কেউ নাই দেশে। একদম একদম সব ভেঙে গেছে। এখন কথা হলো যে একজনের দেখা দেখি আমরা যে সবাই চলে গেলাম, এরা না গেলে কি হইতো? জেল খাটতো। প্রধান ব্যক্তি চলে গেছে, ভালো কথা, কিন্তু বাদ বাকিগুলি কি হইতো? হয়তো বিচার হইতো, জেল খাটতো, না হইতে পারতো, না জেল হইতে পারতো, কিংবা এর মধ্যেও তাদের ক্ষমা থাকতে পারতো, বিভিন্ন ধরনের অপশন ছিল। কিন্তু এই যে যারা দেশের বাইরে চলে গেল, তারা ফিরবে কিভাবে? এদের তো ফেরার রাস্তা নাই। এখন আপনার যে প্রশ্ন, যে দেখেন যত শীর্ষস্থানীয় নেতা ছিল আওয়ামী লীগের মধ্যে, দেশে তারা অ্যাবসেন্ট নাই। আর দেশের মানুষ যে, এখন আরেকটা কথা বলি, যদিও প্রাসঙ্গিক না, তারপরেও বলি, যদিও এটা আপনার প্রশ্ন না, Please. তারপরেও বলি, সেটা হলো, দেখেন, এখানে 3-4টা দল বাংলাদেশে, এর মধ্যে 3টা দল দেশে আছে, আরো নতুন নতুন যেগুলি হয়েছে সেগুলিও আমি ইনক্লুড করলাম, অনেক দল নাই, শুধু কে? আওয়ামী লীগ। এখন দেখেন, আওয়ামী লীগের প্রশ্নে সব দল এক, কোনো ছাড় নেই, কোনো ছাড় নাই, জাতীয় পার্টি ছাড়া। এটা জাতীয় পার্টিও যে খুব একটা মানে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগকে, তা না, ভয়ে জানাচ্ছে না, সেটা ভয়, ভয় থাক আর যাই থাক, যখনই আপনার ভয়েস বাইরে আসবে, মানুষ ওটাকেই ধরে নিবে। এই হলো কথা। ইলেকশন তো তারা করতে পারছে, কাজে তারা ভয়ে তো ইলেকশন থেকে দূরে থাকছে না। এখন দেখেন, এই যে আমি আপনার যে প্রশ্ন, যে তারা আসবে কিংবা ইলেকশন করতে পারবে কিনা, এটা সেটা, ইলেকশন করতে হলে পার্টি তো লাগে, নেতা লাগে, নেতৃত্ব লাগে। এখন আওয়ামী লীগ হলো নেতৃত্ব শূন্য। যারা নেতা ছিল, যারা নেতৃত্ব দিতে পারত, সবাই দেশ ছেড়ে চলে গেছে। এটা তাদের জন্য বিশাল ভুল। জেল খাটতে পারতো, সবারই তো ফাঁসি হইতো না। সবাই দোষ একজনকেই দিত, এখনো তাই দিচ্ছে। এবং যে কয়জন ধরা পড়লো এই দলের, তারা সবাই কিন্তু দায় কাকে দিচ্ছে? শেখ হাসিনাকে দিচ্ছে। কেউ কিন্তু দায় শেয়ার করছে না। কাজেই দেখবেন ভবিষ্যতে, এই যে বিচার তো চলছে, ফাঁসি কার হচ্ছে? মেইন পারসনের হবে। সেটাই। আর সবাই দায় তাকে দিয়ে জেলের মধ্যে থাকবে, কিন্তু হয়তো ফাঁসি তাদের হবে না, কারণ দায় একজনের উপরে দিচ্ছে। আর এই যে 300 নেতা সবাই যদি দেশে থাকতো, একই কাজ করতে পারতো তারা। এই তাইলে হয়তো কি, দলের মধ্যে একটা কার্যক্রম চালু থাকতো। তাহলে আমরা বলতে পারি আওয়ামী লীগের, এখন দেখেন, এটা একটু শেষ করে দেই, এই যে কার্যক্রম চালু থাকতো, আর এখন নাই। এখন দলের মধ্যে আমি যদি বলি, ওই সমস্ত নেতারা যারা দেশের বাইরে চলে গেছে, কোনোদিনও আসতে পারবে না, কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে সব দল এক। কাজেই কেউ যে আহ্বান জানাবে, শখ করেও আহ্বান জানাবে, সেটাও তো পারছে না, পারলে ওকে সবাই ধরে। কাজেই ওই সুযোগ নাই। তাহলে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে কে? এই নেতৃত্ব দেশের থেকে গড়ে উঠতে হবে। তারা যেহেতু আসতে পারছে না, ইলেকশনের পরেও যদি কেউ আশা করে যে যেই জয়ী হোক, বিএনপি জয়ী হোক আর জামাতে ইসলাম জয়ী হোক, কে অ্যালাউ করবে যে শেখ হাসিনা এই দেশে আসুক? কারণ শেখ হাসিনা প্রশ্নে তো এরা সবাই এক, আন্দোলন এরা সবাই মিলেই করেছে। তাহলে ওই 20 বৃক্ষ আবার কে আনবে দেশে? আনতে চাইবে না। কিন্তু তাদের যে অনুসারীরা দেশে আছে, তাদের কি হবে? তারা কি এই সমাজের মানুষ না? তারা তো এই সমাজের মানুষ। তাহলে কি হবে? এদের কি দোষ? নেতা হুকুম দিয়ে মানুষ মারাইছে, এই কর্মীরা কি মানুষ মেরেছে? তা তো না, এটা হয় নাই। কাজেই এখন যেটা আমার মনে হয়, দেশে যারা আছে আওয়ামী লীগের অনুসারী, এদের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে উঠতে হবে। কিন্তু আওয়ামী লীগ যারা ইনোসেন্ট, আওয়ামী লীগ দল তো নিষিদ্ধ না। দল নিষিদ্ধ, এটা সব সময় আজীবন থাকবে না, সব সময় থাকবে না, আজীবনও থাকবে না। এই ইলেকশন পরে
এই ইলেকশনের পরে একটা পর্যায়ে বিচার যেটা শুরু হয়েছে, এই বিচারটা শেষ হইতে হবে। এবং বিচারটা শেষ হইতে মনে করি যেই সরকার গঠন করুক, হয়তো 5 বছরের জন্য সরকার গঠন করবে, এই সময়ের মধ্যে যাদের বিচার হওয়ার হয়ে যাবে, বিচার যখন হয়ে যাবে, পার্সনের বিচার হয়ে যাবে, ব্যক্তির বিচার হয়ে যাবে, দলের বিচার হয় না কখনো, দল বিশাল ব্যাপার, কাজে দলের বিচার হবে না। এই মানুষ যত যাই প্রেসারে রাখুক, যাই করুক, দল টিকে থাকবে, কিন্তু বিচার হবে দলের প্রধানদের। যারা অন্যায় করেছে তাদের বিচার শেষ হয়ে যাবে আমি আশা করি এই 5 বছরে। কেউ যদি ইচ্ছা করে ঝুলায় না রাখে, বিচার আইনের দরজায় এসে যদি সঠিক বিচার চলতে থাকে আইনের গতিতে, তাহলে এই 5 বছরে বিচার শেষ হয়ে যাবে আমার বিশ্বাস। কিন্তু পার্টি হিসাবে এর উপর থেকে ইনজাংশন উঠে যাবে আমার বিশ্বাস। ওকে, বাট আওয়ামী লীগ আগের অবস্থানে আসতে তাদের অনেক সময় লাগতে পারে। অনেক সময় লাগবে, কোনো সন্দেহ নাই। 10 বছর, 15 বছর, 20 বছর, আমিই তো বললাম যে তাদের নেতৃত্ব দেশের থেকে গড়ে উঠতে হবে। বুঝতে পেরেছি। বাইরে যারা চলে গেছে তারা এসে নেতৃত্ব দিবে, তারা একটা কথা বললে দেশের 17 কোটি মানুষ এক হয়ে যাচ্ছে, এখন মানবে না, ওই গ্রুপটাকেই মানবে না কেউ। রাইট, আপনি খুব সুন্দর একটা কথা চিন্তা করে দেখেন যে শেখ হাসিনা শুধু একা গেছে, তার আত্মীয় স্বজন একটাও নাই দেশে, তার ফেলো যারা আছে, তারপরে তার নেতা কর্মী যারা আছে, এখনো আত্মীয়র দিক দিয়ে ওই বংশের একটা মানুষ দেশে নাই। তাদের বাড়ি ঘর তো জানেনি কি হয়ে গেছে। ওই মানুষগুলি ফিরে আসতে পারতেছে না এবং আসবেও না। একজনের কথা বলে দেখুক যে আমি আসলাম, শেখ সেলিমের কথা বলেন, শেখ সেলিম বলুন যে আমি দেশে আসতেছি, দেখেন 17 কোটি মানুষ এক হবে যে ওকে সবাই মারবো। সেটাই। এই পরিস্থিতিতে ওই নেতারা ফিরে আসতে পারবে এমন বিশ্বাস আমার নাই, এই রিস্কই কেউ নেবে না। একদম খুব সুন্দর করে আপনি বলেছেন। আমরা একদম শেষ করব, শেষ করার আগে ছোট্ট করে কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আমি একজন ক্ষুদ্র মানুষ, দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে কিংবা অভিজ্ঞতা নাই, সৎ মানুষকে দেখে ভোট দিবেন। আপনারা যদি মনে করেন বিএনপির যে ইলেকশন আসছে এতে বিএনপির নেতা কর্মী এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে যদি আপনারা বিএনপিকে ভোট দেন, তাদের অতীত অভিজ্ঞতাও আছে, কাজেই তার সন্তান আসছে দেশে, তার মধ্যে পজিটিভ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে যে ম্যাচুরিটি দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকাটা তার বাবা মায়ের মতোই থাকবে, এটা আমার বিশ্বাস। আর জনগণের বাইরে কিছুই না, জনগণ যাকে উপযুক্ত মনে করবে তারা যেন সৎ মানুষ, সৎ ব্যক্তিত্ব দেখে ভোট দেন, তাহলে দেশ উপকৃত হবে, দেশের মানুষের কল্যাণ হবে। রাইট, আমরাও চাই একটা সুন্দর আগামীর সুন্দর একটা ভবিষ্যৎ যেন নতুন প্রজন্ম দেখতে পারে যারা নেতৃত্বে আসবে। অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় IBTVর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।